নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই ভিডিওতে কিছু স্টক স্পেসিফিক নিউজ নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিগুলোর ব্যাপারে কিছু খবর এসেছে এবং স্টকগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে। তবে তার আগে মুডি, এই যে রেটিং এজেন্সিটা রয়েছে, এরা ভারতের যে ইকোনমি সেই ব্যাপারে কিছু তথ্য সামনে রেখেছে, সেগুলো আগে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই যে মুডিস পেজ, তারা দেখছে 2025 সালে ইন্ডিয়ার যে গ্রোথ এটাই 7% হারেই থাকবে এবং 2026-এ এই যে গ্রোথ এটাও স্ট্রং থাকবে 6.4%। তো দেখতেই পাচ্ছেন এই যে গ্লোবাল আনসার্টিনিটি এটা থাকা সত্ত্বেও কেন এই ইন্ডিয়ার গ্রোথ 6.4% হতে পারে, কারণ ডোমেস্টিক যে ডিমান্ড সেটা কিন্তু বাড়তে পারে। তো একটা স্টেবল আউটলুক এই ইন্ডিয়ার জন্য কিন্তু রেখেছে। তো দেখতে পেলেন ইন্ডিয়ার যে গ্রোথ সেটা কত পার্সেন্ট রেখেছে, এবং অন্যদিকে এই যে অস্ট্রেলিয়া, এর যে জিডিপি, তো এর যে গ্রোথ এটা হতে পারে 2.3%। এটা কিন্তু এই এজেন্সিটা অনুমান করছে। এবং এই অ্যাপাক রিজিয়নের মধ্যে আরো অনেক দেশ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ভিয়েতনাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া রয়েছে, থাইল্যান্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিছু অ্যাডভান্স মার্কেট এই সিঙ্গাপুর, কোরিয়া এবং অস্ট্রেলিয়া রয়েছে। তো এই যে অ্যাপাক রিজিয়ন এর যে ওভারঅল জিডিপি গ্রোথ এটা হতে পারে 3.4%। তো এটা 2026-এ, তো এই 2025-এর প্রজেকশন কত 3.6%, মানে 2025-এর থেকে কিছুটা কমবে, কিন্তু 2024-এ এটা ছিল 3.3%, মানে 2024-এর থেকে এটা কিন্তু ইমপ্রুভ হবে। তো এই যে অ্যাডভান্স মার্কেট গুলো বললাম, এই সিঙ্গাপুর, কোরিয়া, অস্ট্রেলিয়া এবং জাপান, এদের যে গ্রোথ এটা হতে পারে 1.3% হারে। এবং বাকি যে মার্কেট গুলো রয়েছে, যেমন এই ইন্ডিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম রয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এদের যে জিডিপি গ্রোথ এটা থাকবে 5.6%। এবং অন্যদিকে এটাও বলছে এই ইন্ডিয়ান রুপি যেহেতু ডলারের এগেনস্টে এতটা দুর্বল হচ্ছে, সেই কারণে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, তার সঙ্গে সঙ্গে এয়ারলাইন সেক্টর এবং টেলিকম সেক্টর, এদের কিন্তু খরচ বাড়তে পারে। আর এরপরে আগামীকাল এই যে টাটা মোটরস, মানে টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল যে সেগমেন্টটা রয়েছে সেই কোম্পানিটা, এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিগো, এই দুটো কোম্পানি কিন্তু ফোকাসে থাকবে। তো কি কারণে? কারণ আমাদের যে সেন্সেক্স রয়েছে সেখানে কিছু পরিবর্তন হতে চলেছে। তো এই সেন্সেক্স এর মধ্যে 30খানা স্টক থাকে। তো এই সেন্সেক্স এ থাকতে গেলে কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হয়, মানে সেই ক্রাইটেরিয়া গুলো যদি কোনো কোম্পানি হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেই কোম্পানিকে বার করে দেওয়া হয়, এবং সেরকম ক্রাইটেরিয়া রয়েছে এরকম একটা কোম্পানিকে কিন্তু এই সেন্সেক্স এ এন্ট্রি দেওয়া হয়। তো এটা ডিসেম্বর 22 থেকে লাগু হবে। তো কি লাগু হবে? দেখতে পাচ্ছেন এই টাটা মোটরস, মানে টাটা মোটরস এর যে প্যাসেঞ্জার ভেহিকেল, এই কোম্পানিটাকে সেন্সেক্স থেকে বেরিয়ে যাবে এবং তার জায়গাকে নিতে চলেছে এই ইন্ডিগো কোম্পানিটা। তো এর আগেও অনেকবার বলেছি কেন এই ইন্ডেক্স থেকে বেরিয়ে যাওয়া কোনো কোম্পানির জন্য খারাপ হয়, কারণ অনেক মানুষ কি করে শুধুমাত্র এই ইন্ডেক্সের কোম্পানি দেখে টাকা লাগায়, তার সঙ্গে সঙ্গে এই ইন্ডেক্স ফান্ড রয়েছে, ইটিএফ রয়েছে, সেখানে টাকা লাগালে সেই টাকাও কিছুটা এই কোম্পানিগুলোতে আসে। তো তার মানে এই যে ইন্ডিগো এই কোম্পানিটা ঢুকছে, এর জন্য কি হবে? এতে ইনফ্লো বাড়বে, এবং টাটা মোটরস পিবি যে বেরিয়ে যাচ্ছে এতে যে ইনফ্লো সেটা কিন্তু কমে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু আউটফ্লো হতে পারে। মানে যারা শুধুমাত্র এই ইন্ডেক্স ফান্ডে টাকা লাগায়, টাকা তো টাটা মোটরস পিবি এটা থেকে বেরিয়ে গেল, তাই না? তো এটা কবে থেকে লাগু হবে? এই ডিসেম্বরের 22 তারিখ থেকে লাগু হবে। এর পরের কোম্পানি টাটা পাওয়ার। তো দেখতে পাচ্ছেন এই টাটা পাওয়ার এবং এই যে ড্রাগ গ্রিন পাওয়ার, এই দুটো কোম্পানি একটা কমার্শিয়াল এগ্রিমেন্ট সাইন করেছে। কিসের জন্য? এই 1125 মেগাওয়াটের একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের জন্য, এবং এটা কোথায় হবে? ভুটানে হবে। তো এই জয়েন্ট ভেঞ্চারে প্রায় 13,100 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হবে। তো এর মাধ্যমে যে ক্লিন পাওয়ার তৈরি হবে তার 80% এই ইন্ডিয়াতে সরবরাহ করা হবে, এবং দুটো দেশের মধ্যে যে 5,000 মেগাওয়াটের কোপারেশন প্ল্যান রয়েছে সেটাকে সফল করবে। তো যেখানে এই ডিজিপিসি এর অংশীদারিত্ব রয়েছে 60%, এবং বাকি 40% এটা কিন্তু টাটা পাওয়ারের জন্য রয়েছে। আর এই ভুটানে এই দুটো কোম্পানি মিলে মোট 5,000 মেগাওয়াট ক্লিন এনার্জি কিন্তু তৈরি করবে। এরপরে টাটা গ্রুপের কোম্পানি এই টাটা কেমিক্যালস লিমিটেড, এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো কোম্পানি দেখতে পাচ্ছেন এই মিটপুর কোদালোর প্ল্যান্টসে তাদের যে ক্যাপাসিটি সেটা বাড়ানোর জন্য মোট 910 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে, যার মধ্যে 135 কোটি টাকা খরচ করা হবে এই যে ডেন্স সোডা তার যে এক্সপেনশন তার কাজে, এবং বাকি যে 775 কোটি টাকা এটা কি কারণে ইনভেস্ট করা হবে? তো দেখতে পাচ্ছেন এই প্রিসিপিটেটের যে সিলিকা রয়েছে তার যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সেটা বাড়ানোর জন্য ইনভেস্ট করা হবে। এরপরে টাটা গ্রুপের আরো একটি কোম্পানি এই টিসিএস। তো এই কোম্পানির জন্য কিছু খারাপ খবর আসছে। তো দেখতে পাচ্ছেন এই টিসিএস এবং ডিএক্সি এই দুটো কোম্পানির মধ্যে একটা মামলা চলছিল। তো কি নিয়ে? এই ট্রেড সিক্রেট কেস নিয়ে। মানে এই ডিএক্সি এরা আদালতের কাছে মামলা করেছিল যে টিসিএস কোম্পানিটা তাদের কিছু তথ্য সামনে রেখে দিয়েছে, বা তাদের যে গোপনীয়তা সেটা লঙ্ঘন করেছে, এবং এই ব্যাপারে আগে কোর্ট কিন্তু টিসিএস এই কোম্পানিটাকে নির্দেশ দিয়েছিল যে ক্ষতিপূরণ হিসাবে ডিএক্সি এই কোম্পানিটাকে এই $194 মিলিয়ন দিতে হবে, মানে পেমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন রিসেন্ট শুনানিতে এই ইউএস কোর্ট তারা কিন্তু এই যে রায় সেটাকে আপহোল্ড রেখেছে, মানে বজায় রেখেছে। মানে এই টিসিএস এই কোম্পানিটা কিন্তু ডিএক্সি এই কোম্পানিটাকে $194 মিলিয়ন দেবে, তো যেটা ভারতীয় মূল্যে প্রায়
1739 কোটি টাকার কাছাকাছি। তো মোটামুটি বলতে পারেন এই টাটা গ্রুপের দুটো কোম্পানির জন্য ভালো খবর রয়েছে, এক টাটা পাওয়ার আর দুই টাটা কেমিক্যাল। এবং যে কোম্পানিগুলোর জন্য খারাপ খবর রয়েছে সেটা হচ্ছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এবং তার সঙ্গে সঙ্গে টিসিএস। এরপর একটি কোম্পানি ন্যাটকো ফার্মা লিমিটেড। তো দেখতে পাচ্ছেন ইউএস এর যে এফডিএ রয়েছে তারাই ন্যাটকো ফার্মার যে চেন্নাই প্ল্যান্ট সেখানে ভিজিট করেছিল এবং তারপরে 7খানা অবজারভেশন কিন্তু ইস্যু করেছে। মানে এদের প্ল্যান্টে এই ইউএস এর যে এফডিএ রয়েছে তারা মোট 7খানা প্রবলেম খুঁজে পেয়েছে। তো এটা এই কোম্পানির জন্য কিছুটা হলেও খারাপ খবর। এর পরের কোম্পানি এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো এই এইচজি ইনফ্রা এবং কেপিআইএল এদের যে জয়েন্ট ভেঞ্চার তারাই মহারাষ্ট্র মেট্রো রেল প্রজেক্টের জন্য যে বিড লাগিয়েছিল সেখানে লোয়েস্ট বিডার হিসেবে 1415 কোটি টাকার অর্ডার কিন্তু পেয়েছে। তো যেখানে এই এইচজি ইনফ্রা এর 40% স্টেক রয়েছে এবং বাকি 60% স্টেক রয়েছে এই কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল এই কোম্পানিটার। তো এটা এই দুটো কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। এর পরের কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড। তো দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাকশন আপগ্রেডেশন এই কাজের জন্য কোম্পানিটা এই 180.77 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো এই রেলের বিভিন্ন আপগ্রেডেশন সংক্রান্ত কিছু কাজ এই কোম্পানিটা করবে। এর পরের কোম্পানি সম্বর্ধনা মাদারসন লিমিটেড। তো এই ট্যাক্সে লেট করার জন্য এই কোম্পানিটা এই 56,319 ইউরোস পেনাল্টির নোটিশ পেয়েছে। তো টাকার অঙ্কটা খুব একটা বড় নয়, যদি ইন্ডিয়ান রুপিতে দেখেন তাহলে প্রায় 58 লাখ টাকার কাছাকাছি। তবে এই ধরনের জিনিস এগুলো যদি বারবার হয় তাহলে কিন্তু কোম্পানির উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। একবার দুবার হলে সেরকম কিন্তু বড় ইম্প্যাক্ট পড়ে না। এরপরে একটি কোম্পানি লেমন ট্রি হোটেলস। তো এই লেমন ট্রি হোটেলস এই কোম্পানিটা এই ভোপালে একটি নতুন প্রপার্টির জন্য সাইন করেছে এবং এই প্রপার্টিটা এটা দেখতে পাচ্ছেন এই কার্নেশন হোটেলস প্রাইভেট লিমিটেড এরাই কিন্তু ম্যানেজ করবে। আর এরা কিন্তু এই লেমন ট্রি হোটেলস এই কোম্পানিটার একটা হোললি ওন সাবসিডিয়ারি মানে একটা শাখা। তো এই সাইনিং এর মাধ্যমে কোম্পানিটাই মধ্যপ্রদেশে তাদের যে বিজনেস সেটাকে কিন্তু আরো শক্তিশালী করছে। এরপর একটি কোম্পানি দা সান্দুর ম্যাঙ্গানিজ অ্যান্ড আয়রন ওরস লিমিটেড। তো কোম্পানির একটা মাইনিং লিজের জন্য ম্যাক্সিমাম লিমিট কিন্তু অ্যালোকেশন পেয়েছে। মানে এই মাইন থেকে কোম্পানি কিন্তু আগের থেকে বেশি এই যে আয়রন ওর সেটা উত্তোলন করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি রিসেন্টলি আরো অনেক ছাড়পত্র পেয়েছে। তো এই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এদের তরফ থেকে কিন্তু কোম্পানি এই ছাড়পত্র পেয়েছে এবং এর আগে কোম্পানিটাই আগস্টের 7 তারিখে এই যে সিইসি রয়েছে মানে সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটি এখানে তাদের এই যে অ্যানুয়াল প্রোডাকশন লিমিট এটা বাড়ানোর জন্য ছাড়পত্র পেয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই নভেম্বরের 12 তারিখেই কোম্পানিটা এই কর্ণাটক স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড বা কেএসপিসিবি এদের তরফ থেকে এক্সপেনশন এবং তাদের যে বিজনেস সেটা চালাবার জন্য কিন্তু ছাড়পত্র পেয়েছে। আর যদি কথা বলি আগামীকাল হ্যাল এই শেয়ারটার উপরেও নজর রাখতে পারেন। তো এর আগের দিন কভার করেছিলাম এই দুবাই একটা এয়ার শোতে একটা তেজস এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে, সেরকম রিলেটেড কিছু খবর দেখতে পাচ্ছেন। স্পেকুলেশন ওভার ইটস এক্সপোর্ট প্রসপেক্টস মানে কোম্পানির যে রপ্তানির ব্যাপারগুলো ছিল সেই নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। মানে এই যে রপ্তানির ব্যাপারগুলো সেগুলো কিন্তু কমে যেতে পারে। এমনও হতে পারে যেসব পার্টি এদের অর্ডার দিয়েছিল তারা হয়তো আর পরবর্তীকালে অর্ডার দেবে না। তো এরকম কিছু একটা ব্যাপার কিন্তু হতে পারে। তো সেই নিয়ে জল্পনাও চলছে। তো এই এয়ার শোতে কি হয়, অনেক দেশের যে প্রতিনিধি তারা কিন্তু উপস্থিত থাকে। তো সেখানে বিভিন্ন দেশের যে ডিফেন্স সামগ্রী সেগুলোকে কিন্তু শো করানো হয়। তো এরকম জায়গায় এসে যদি কোনো দেশের কোনো এয়ারক্রাফট হঠাৎ করে এরকম ক্র্যাশ করে যায় তো সেটা কিন্তু ইনভেস্টরদের মনে মানে যারা এসব কোম্পানির এয়ারক্রাফট কিনতে চলেছিল তাদের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং যার প্রভাব কিন্তু স্টকের উপরেও দেখা যেতে পারে। আর এর পরের কোম্পানি এবং এই ভিডিওর শেষ কোম্পানি অশোক লেল্যান্ড লিমিটেড। তো এই খবর তো যদিও এটা পুরনো খবর, দেখতে পাচ্ছেন অশোক লেল্যান্ড গিয়ারস আপ টু রোল আউট নিউ রেঞ্জ অফ হেভি ডিউটি ডিজেল ট্রাকস। তো কোম্পানিটা আরো এরকম হেভি যে ডিজেল ট্রাক সেগুলোকে কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে সিএনজি তারপরে এলএনজি তারপরে এই যে হাইড্রোজেন চালিত ট্রাক এই ব্যবসাতেও কিন্তু নেমেছে। তো কোম্পানির এমডি এবং সিইও সেনু আগারওয়াল জি তিনি কিন্তু এই তথ্যগুলো সামনে রেখেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।